আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আজকে আমি এমন একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি যেটি ডিজাইন রিলেটেড। আমরা যখন কোনো ডিজাইনাররা কোনো একটি ডিজাইন করে তখন ডিজাইনটিকে ভালোভাবে বা ডিজাইনটাকে হাই কোয়ালিটি লেভেলে নিয়ে যেতে হলে যেসব বিষয়গুলো জানা বা অতীব জরুরি সেগুলোই নিয়ে আজকে আমার আলোচনার মূল বিষয়, যাকে আমরা ডিজাইন প্রিন্সিপাল বলে জানি। গ্রাফিক ডিজাইন প্রথমে আমরা জানব গ্রাফিক ডিজাইন আসলে কি। Graphic design is a craft where the professionals create visual content to communicate message by applying visual hierarchy and page layout technique. Designer use the typography and picture to meet users specific needs and focus on the logic of displaying elements in interactive designs to optimize the user experience through which we solve problem. গ্রাফিক ডিজাইন হলো এমন একটি নৈপুণ্য যেখানে পেশাদাররা বার্তা যোগাযোগের জন্য ভিজুয়াল সামগ্রী তৈরি করে। ভিজুয়াল শ্রেণীবিন্যাস এবং পৃষ্ঠাবিন্যাস কৌশল প্রয়োগ করে ডিজাইনাররা ব্যবহারকারীদের নির্দিষ্ট চাহিদা মেটাতে টাইপোগ্রাফি এবং ছবি ব্যবহার করে এবং ব্যবহারকারীর অভিজ্ঞতাকে অপটিমাইজ করে। ইন্টারেক্টিভ ডিজাইনে উপাদানগুলি প্রদর্শনের যুক্তিতে ফোকাস করে, যার মাধ্যমে আমরা অথবা ডিজাইনাররা যে কোনো একটি সমস্যার সমাধান করে তাকে। একজন ডিজাইনাররা যখন কোনো একটি বিষয় ডিজাইন করে তখন বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করেন অথবা একজন ডিজাইনার যে ডিজাইন করেন তখন বিভিন্ন বিষয় নিয়ে কাজ করেন, যেমন দক্ষতা, স্কিল, শিল্প, আর্ট, শব্দ, ওয়ার্ড, ছবি, পিকচার, টেক্সট, কম্বেইন ইকুয়াল টু এইসবের মিশ্রণে তৈরি হয় একটা পিকচার, একটা ছবি বা ভিডিও। অথবা দেখতে পাচ্ছি ডিজাইনটা খুবই সুন্দর মনোমুগ্ধকর। ডিজাইনের মধ্যে ডিজাইন প্রিন্সিপালের মধ্যে সবগুলো বিষয়ের উপর খুবই গুরুত্ব আরোপ করা হয়েছে, যার কারণে আমরা ডিজাইনটাকে সহজভাবে বুঝতে পারছি। ডিজাইন অফ প্রিন্সিপাল, নকশার মূলনীতি। The characteristics that every design should have to determine whether a design is good or bad are collect design principle. একটা ডিজাইন ভালো নাকি খারাপ সেটা যাচাই করার জন্য যে বৈশিষ্ট্যগুলো প্রতিটা ডিজাইনে থাকা উচিত সেই বৈশিষ্ট্যগুলোকে বলা হয় নকশার মূলনীতি। What is the reason behind the good and bad design? ভালো এবং খারাপ ডিজাইনের পেছনের কারণ কি? আসলে আমরা যখন ভালো এবং ডিজাইনের পেছনের কারণগুলো যখন লক্ষ্য করি তখন প্রথমে সেটি আমাদের চোখে আসবে, যা হচ্ছে আমার ডিজাইন প্রিন্সিপাল বা নকশার মূলনীতিগুলো না জানা অথবা জানলে ব্যবহার না করা, উপযুক্ত জায়গায় ব্যবহার না করা অথবা উপযুক্ত ব্যবহার না করা এবং বেশি পরিমাণে ব্যবহার করা। Good design emphasizes the utility of a product while ignoring anything that might detract from it. Bad design is one that is not easy to understand, confusing, difficult to use. ভালো ডিজাইন একটি পণ্যের উপযোগিতাকে গুরুত্ব দেয় যখন এটি থেকে ক্রয় হতে পারে এমন কিছু উপেক্ষা করে। খারাপ ডিজাইন এমন একটি ডিজাইন বা এমন একটি বিষয় যা বোঝা সহজ নয়, বিভ্রান্তিকর, ব্যবহার করাও কঠিন। এক্সাম্পল হিসেবে আমরা গুড অ্যান্ড ব্যাড ডিজাইনের বিষয়টা উপলব্ধি করতে পারি। এখানে গুড অ্যান্ড ব্যাড ডিজাইনের বিষয়টা উপলব্ধি করার মধ্যে আমরা একটি বিষয়কে লক্ষ্য করি, সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট, শেপের সাইজ, অ্যালাইনমেন্ট, স্পেসিং। এসব কিছু হচ্ছে মেইন ডিজাইনের একজন গ্রাফিক ডিজাইন বা প্রফেশনাল ডিজাইনার যারা এসবকে মেনটেন করে সুন্দর করে একটি লেআউট তৈরি করতে পারে, কিন্তু একজন প্রফেশনাল অথবা ডিজাইন প্রিন্সিপাল না জানার কারণে, ডিজাইনের মূলনীতি না জানার কারণে ডিজাইনটাকে করে থাকে, যাকে আমরা ব্যাড ডিজাইন বা খারাপ ডিজাইন বলে থাকি। ডিজাইন প্রিন্সিপাল, আজকে আমাদের মূল বিষয় হচ্ছে ডিজাইন প্রিন্সিপাল, যা আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ।
এসব ডিজাইনের মধ্যে আমরা যেসব ডিজাইন করি এসব ডিজাইনের মধ্যে যখন আমরা কোনো একটি বিষয়কে উপস্থাপন করতে চাই ও কোনো একটা ডিজাইনের মধ্যে আমরা যখন কোনো বিষয়কে ভালোভাবে হাইলাইট করতে চাই তখন এইসব বিষয়গুলো জানা খুবই গুরুত্বপূর্ণ। অ্যালাইনমেন্ট শ্রেণীবিন্যাস, ব্যালেন্স ভারসাম্য, ইম্পোসাইজ জোর দেয়া, কন্ট্রাস্ট বৈষম্য প্রদর্শন, প্রক্সিমিটি নৈকট্য, সিম্পলিসিটি সরলতা বা সহজতা, হায়ারার্কি যাজক তন্ত্র, হোয়াইট স্পেস সাদা স্থান বা খালি জায়গা, রেপিটেশন অ্যান্ড রিদম পুনরাবৃত্তি ও ছন্দ। প্রথমেই বলে থাকি এইসব শব্দের অর্থগুলো ভালোভাবে মুখস্থ করা খুবই গুরুত্বপূর্ণ, অন্যথায় পরবর্তীতে বিষয়গুলো মুখস্থ করা বা বোঝা খুবই কঠিন হয়ে পড়বে। অ্যালাইনমেন্ট শ্রেণীবিন্যাস। হোয়াট ইজ অ্যান অ্যালাইনমেন্ট? শ্রেণীবিন্যাসটা কি? Refers to lining up the bottom side or middle of text or graphic elements on a page. একটি পৃষ্ঠার উপরের নিচে পাশে বা পাঠ্যের মাঝখানে বা গ্রাফিক উপাদানগুলোকে সারিবদ্ধ করাকে বোঝায়। একটা পেজে আমরা যখন ডিজাইন করি সেটা টেক্সচুয়াল হতে পারে বা এলিমেন্টুয়াল ডিজাইন হতে পারে, যা কিছু দিয়ে আমরা ডিজাইন করি না কেন সেই ডিজাইনগুলোর একটি প্রপার লাইন মেনটেন করার কাজকেই অ্যালাইনমেন্ট বলে। অ্যালাইনমেন্ট দুই প্রকার: এজ অ্যালাইনমেন্ট প্রান্ত শ্রেণীবিন্যাস, সেন্টার অ্যালাইনমেন্ট কেন্দ্র শ্রেণীবিন্যাস। আমরা এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করি সেটি হচ্ছে এজ অ্যালাইনমেন্ট প্রান্ত শ্রেণীবিন্যাস। হোয়াট ইজ অ্যান এজ অ্যালাইনমেন্ট? প্রান্ত শ্রেণীবিন্যাসটা কি? আসলে আমরা যদি প্রান্ত শ্রেণীবিন্যাস প্রান্তটা বুঝি তাহলে কোনো একটি শেষ প্রান্ত, কোনো একটি বিষয়ের শেষ, এটাকে প্রান্ত বলে। Edge alignment is the process where the workpiece edge is the detected and the cutting points are calculated based on that edge. Edge alignment হলো সেই প্রক্রিয়া যেখানে ওয়ার্কপিসের প্রান্ত শনাক্ত করা হয় এবং সেই প্রান্তের উপর ভিত্তি করে কাটিং পয়েন্টগুলো গণনা করা হয়। এক্সাম্পল হিসেবে আমরা পাশের চিত্রগুলো একটি লক্ষ্য করতে পারি, পাশের চিত্রটি লক্ষ্য করতে পারি। এখানে সবটির প্রান্তটি খুবই সুন্দরভাবে অ্যারেঞ্জ করা হয়েছে, শ্রেণীবিন্যাস করা হয়েছে, যা বোঝা বা যা ডিজাইনগুলোকে খুবই সুন্দরভাবে উপস্থাপন করতে সহায়তা করবে। আমার এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটা সেন্টার অ্যালাইনমেন্ট। হোয়াট ইজ অ্যান সেন্টার অ্যালাইনমেন্ট? কেন্দ্র শ্রেণীবিন্যাস কি? কেন্দ্র বলতে মধ্যবিন্দু বা মধ্যখান এসবই বুঝি আমরা। সেন্টারেড অ্যালাইনমেন্ট মিনস টেক্সট ইন অ্যালাইনড অ্যারাউন্ড এ সেন্টার পয়েন্ট। Fair alignment means that the text lines up along both margin. কেন্দ্রভূত প্রান্তিকরণ মানে পাঠ্যে একটি মধ্যবিন্দুর চারপাশে সারিবদ্ধ ন্যায্য সারিবদ্ধকরণ মানে যে পাঠ্য লাইন উভয় মার্জিন বরাবর। এখানে এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি সেন্টার অ্যালাইনমেন্ট টেক্সটগুলোর ক্ষেত্রে আমরা যখন কোনো একটি টেক্সটকে সেন্টার অ্যালাইনমেন্ট করি তখন এইরকম থাকবে সেন্টার অ্যালাইনমেন্ট। যখন আমরা সেন্টারে জাস্টিফাই করব তখন বিষয়গুলো এইরকম হয়ে দাঁড়ায়। এটাই হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট। ব্যালেন্স বা ভারসাম্য। What is balance? ভারসাম্য কি? If a design is divided into two parts along of middle, then its visual weight is called balance. কোন ডিজাইনকে যদি মধ্যখান বরাবর দুই ভাগ করা হয় তখন তার চাক্ষুষ যে ওজন সেটাই উভয় পাশে সমান হওয়া কে ভাগ করাকে ভারসাম্য বলে। ভারসাম্য কত প্রকার? ভারসাম্য তিন প্রকার। সিমেট্রিক্যাল ব্যালেন্স প্রতিসম ভারসাম্য, যা আমরা সহজে বুঝি সমান ভারসাম্য। অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স অপ্রতিসম ভারসাম্য, যা আমরা সহজেই বলতে পারি সমান্বয় ভারসাম্য এমনটাই। রেডিয়াল ব্যালেন্স রশ্মীয় ভারসাম্য। আমরা এখন সিমেট্রিক্যাল ব্যালেন্স নিয়ে আলোচনা করব। হোয়াট ইজ সিমেট্রিক্যাল ব্যালেন্স? প্রতিসম ভারসাম্য কি? Symmetrical balance occurs when equal weights are on equal side or composition balance around a fulcrum or axis in the center. প্রতিসম ভারসাম্য ঘটে যখন সমান ওজন একটি রচনার সমান দিকে থাকে, কেন্দ্রে একটি অবলম্বন বা অক্ষের চারপাশে সুষম থাকে। এক্সাম্পল হিসেবে আমরা এই চিত্রটি সিমেট্রিক্যাল ব্যালেন্সের বিষয়টা সহজেই বুঝতে পারি বা বোঝা যায়।
অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স অপ্রতিসম ভারসাম্য। অপ্রতিসম ভারসাম্য হচ্ছে সমান নয়, ভারসাম্যটি সমান নয়। হোয়াট ইজ অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স? অপ্রতিসম ভারসাম্য কি? Asymmetrical balance occurs when you different visual images are either side of a design and with the image still seems balanced. অপ্রতিসম ভারসাম্য ঘটে যখন আপনার একটি ডিজাইনের উভয় পাশে বিভিন্ন ভিজুয়াল চিত্র থাকে এবং তবু ছবিটি ভারসাম্যপূর্ণ বলে মনে হয়। এক্সাম্পল হিসেবে আমরা অ্যাসিমেট্রিক্যালের বিষয়টি এখানে সহজভাবে উপলব্ধি করতে পারি বা বুঝতে পারা যায়। যা অ্যাসিমেট্রিক্যাল অর্থ হলো সমান নয়। রেডিয়াল ব্যালেন্স রশ্মীয় ভারসাম্য। হোয়াট ইজ রেডিয়াল ব্যালেন্স? রশ্মীয় ভারসাম্য কি? রেডিয়াল ব্যালেন্স ইজ দ্য সিমেট্রি ইন সেভারিয়াল ডিরেকশন। রেডিয়াল ভারসাম্য হলো বিভিন্ন দিকের প্রতিসাম্য। রেডিয়াল ভারসাম্য হচ্ছে বিভিন্ন দিকের প্রতিসাম্য। বিষয়টি হচ্ছে এখানে ভারসাম্যটি কিন্তু সমান, কিন্তু বিভিন্ন দিকের প্রতিসাম্য, বিভিন্ন দিকের সমান বিভিন্ন দিকের প্রতিসাম্যটা। রেডিয়াল ব্যালেন্স ভারসাম্য হলো বিভিন্ন দিকের ভারসাম্যটাকেই রেডিয়াল ব্যালেন্স বলা হয়। আমরা এই চিত্রের মাধ্যমে তাই উপলব্ধি করতে পারি। ইম্পোসাইজ বা জোর দেওয়া। হোয়াট ইজ ইম্পোসাইজ? জোর দেওয়া কি? আসলে আমরা যখন কোনো একটি ডিজাইনে কোনো একটি বিষয়কে হাইলাইট বা জোর দিতে চাই তখন বিভিন্ন পদ্ধতির মাধ্যমে জোর দিতে পারি। এম্পোসাইজ ইজ দ্য আর্ট অফ মেকিং এ স্পেসিফিক এলিমেন্ট স্ট্যান্ড আউট। দ্য ডিজাইনার ক্যান অ্যাচিভ এম্পোসাইজ বাই প্লেইং এলিমেন্টস অন দ্য পেজেস ইন পজিশন where the eye is naturally drawn and by using other principle. জোর দেওয়া হলো একটি নির্দিষ্ট উপাদানকে আলাদা করে তোলার শিল্প। ডিজাইনার পৃষ্ঠায় উপাদানগুলোকে এমন অবস্থানে স্থাপন করে যেখানে চোখ স্বাভাবিকভাবে আঁকা হয় এবং অন্যান্য নীতিগুলি ব্যবহার করে জোর দিতে পারে। অল ক্যাপসের মাধ্যমে আমরা কখনো কখনো কোনো ডিজাইনের মাধ্যমে বা কোনো ডিজাইনে আমরা বিষয়টাকে বা কোনো সেন্টেন্সকে কী করতে পারি? জোর দিতে পারি। বোল্ড ফেসের মাধ্যমেও আমরা জোর দিতে পারি। ইটালিক্সের মাধ্যমে আমরা বিষয়টিকে বা কোনো সেন্টেন্সকে আমরা হাইলাইট করতে পারি। ডিফারেন্ট সাইজের মাধ্যমে আমরা পারি। কোটেশন মার্কের মাধ্যমে আমরা পারি। স্মল ক্যাপসের মাধ্যমে আমরা পারি। আন্ডারলাইনিং ব্যবহার করে আমরা দিতে পারি, অথবা ডিফারেন্ট সাইজ বা ডিফারেন্ট ফ্রন্ট ব্যবহার করে আমরা কোনো একটি ডিজাইনের মধ্যে ভিন্ন বা কোনো একটি সেন্টেন্সকে হাইলাইট করতে পারি। তাই হচ্ছে এম্ফোসাইজ বা জোর দেওয়া। কন্ট্রাস্ট বা বৈষম্য প্রদর্শন। কন্ট্রাস্ট হচ্ছে বিপরীততা। হোয়াট ইজ কন্ট্রাস্ট? বৈষম্য কি? An easily noticed or understood difference between two or more things. দুটি বা ততোধিক জিনিসের মধ্যে একটি সহজেই লক্ষ্য করা বা বোঝার পার্থক্য হচ্ছে কন্ট্রাস্ট। এক্সাম্পল হিসেবে আমরা এখানে একটি প্যারা বা উদ্দীপক দেখতে পাচ্ছি। এখানে আমরা কোনো একটি ডিজাইনকে যদি আলাদা করতে চাই বা বিষয়টা ফুটিয়ে তুলতে চাই তাহলে কোনো অন্য কালার দিয়ে আমরা তুলতে পারি। যে শেপের মধ্যে প্রথমে চোখ যাবে আমাদের রেডের লাল সার্কেলের মধ্যে, এখানেও আমরা বিভিন্ন ডিজাইনগুলোকে এই শেপের মধ্যে আমরা বিষয়টাকে ভালোভাবে উপস্থাপন করতে পারি। এইরকম ডিজাইন অথবা কালার কন্ট্রাস্টের মাধ্যমে আমরা ডিজাইনগুলোকে বিভিন্ন বা কালার কন্ট্রাস্টের মাধ্যমে ডিজাইনকে ফুটিয়ে তুলতে পারি। প্রক্সিমিটি নৈকট্য বা নিকটতম। হোয়াট ইজ প্রক্সিমিটি? নৈকট্য কি? Proximity is the distance along some issue policy space between the voter's ideal points and the candidate's position. প্রক্সিমিটি হলো ভোটারের আদর্শ বিন্দু এবং প্রার্থীর অবস্থানের মধ্যে কিছু সমস্যা বা নীতি স্থান বরাবর দূরত্ব। এক্সাম্পল হিসেবে আমরা প্রক্সিমিটির এই বিষয়গুলো ভালোভাবে লক্ষ্য করতে পারি। এখানে বিষয়গুলো হচ্ছে খুবই সহজ। একটি নিকটতম বস্তুটাই হচ্ছে প্রক্সিমিটি। সিম্পলিসিটি সহজতা বা সরলতাটা কি? হোয়াট ইজ সিম্পলিসিটি? সহজতা বা সরলতা। A simple state or quality as of from or composition, freedom from intricacy or complexity.
একটি সাধারণ অবস্থা বা গুণ ফর্ম বা রচনা হিসেবে জটিলতা বা জটিলতা থেকে স্বাধীনতা, এটাই হচ্ছে সিম্পলিসিটি। একটি ডিজাইনের মধ্যে যখন একটি ডিজাইন করা হয় যা সহজেই বোধগম্য, সহজেই বোঝা যায়, সেটাই হচ্ছে সিম্পলিসিটি, যা সহজেই বোঝা যায় বা ধরা যায়, অনুমান করা যায়। যেমন আমরা গুগলে ইন্টারফেসকে আমরা একটি উদাহরণ হিসেবে দেখতে পারি। হায়ারার্কি, যাজকতন্ত্র। হোয়াট ইজ হায়ারার্কি? যাজকতন্ত্র কি? Hierarchy is simply a way of organizing things that goes from high to low. শ্রেণীবিন্যাস হলো জিনিসগুলোকে সুসংগঠিত বা সংগঠিত করার একটি উপায় যা উচ্চ থেকে নিম্নে যায়। সহজেই আমরা বিষয়টি বুঝতে পারি। যাজকতন্ত্র উচ্চ থেকে নিম্নে যায় অথবা নিম্নে থেকে উচ্চে যায়, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। এক্সাম্পল এটাই ভালোভাবে বোঝা একটি সহজ মাধ্যম হায়ারার্কি। হোয়াইট স্পেস, সাদা স্থান বা খালি জায়গা স্থান। হোয়াট ইজ হোয়াইট স্পেস? সাদা স্থান কি? হোয়াইট স্পেস ইজ দ্য এম্পটি স্পেস অফ এ ডিজাইন। হোয়াইট স্পেস হলো একটি ডিজাইনের খালি জায়গা। সহজে আমরা বুঝতে পারছি এখানে একটি ডিজাইন এমনভাবে করা হয়েছে যা খালি জায়গা খুবই বেশি এবং ডিজাইনের ব্যালেন্সটাকে নষ্ট করে ফেলছে। এটা হচ্ছে হোয়াইট স্পেস বা খালি জায়গা। রেপিটেশন অ্যান্ড রিদম, পুনরাবৃত্তি ও ছন্দ। পুনরাবৃত্তি বলতে আমরা সহজেই বুঝি একটা জিনিস বারবার ব্যবহার করা, এবং ছন্দ একটা জিনিস বারবার ব্যবহার করার পর যে বিষয়টা পরিলক্ষিত বা বিষয়টা আমরা উপলব্ধি করি সেটাই হচ্ছে ছন্দ। What is repetition and rhythm? পুনরাবৃত্তি ও ছন্দ কি? Repetition is simply repeating a single element many times in a design. পুনরাবৃত্তি হলো একটি ডিজাইনের একটি একক উপাদান বহুবার পুনরাবৃত্তি বা বহুবার ব্যবহার করা হয়। এবার যেমন আমরা প্যাটার্ন বলতে পারি। When you repeat, পাশের চিত্রটা আমরা রেপিটেশনের উদাহরণটা বুঝতে পারবো। পাশের চিত্র এটি রেপিটেশন, একই জিনিস বারবার ব্যবহার করা হয়েছে। When you repeat elements, the intervals between those repetition can create a sense of rhythm in the viewer and a sense of movement. আপনি যখন উপাদানগুলো পুনরাবৃত্তি করেন তখন সেই পুনরাবৃত্তিগুলির মধ্যে বিরতিগুলো দর্শকের মধ্যে ছন্দের অনুভূতি এবং আন্দোলনের অনুভূতি তৈরি করতে পারে। এটাই আমরা রিদমের মূল বিষয়বস্তু। আমরা সহজে রেপিটেশন অ্যান্ড রিদমটা বুঝতে পারছি এখানে চিত্রের মাধ্যমে। এখানে রেপিটেশন একটা চিত্র, একটা প্যাটার্ন বহুবার, একটা ডিজাইন বহুবার ব্যবহার করার ফলে একটা প্যাটার্ন তৈরি হয়, অথবা রেপিটেশন করার পর একটা ডিজাইন তৈরি হয়। আর ডিজাইন তৈরি হওয়ার মনোমুগ্ধকর দৃশ্যটাকে আমরা সিনটাকে আমরা রিদম বলে থাকি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। আশা করি আপনাদের সামনে বিষয়টা খুব ভালোভাবে উপস্থাপন করতে পেরেছি। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।